ইতিহাস দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব থেকে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, টাইল কি অথবা টাইল কোন ধরনের কর? উত্তর, টাইল হলো ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের প্রচলিত ভূমিকর। টাইল হলো ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের প্রচলিত ভূমিকর। প্রশ্ন নং 2, বিপ্লব পূর্ব ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল? সঠিক উত্তর, বিপ্লব পূর্ব ফরাসি সমাজ 3টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। প্রশ্ন, গ্যাবেলা কি? উত্তর, গ্যাবেলা হলো লবণকর। গ্যাবেলা হলো লবণকর। পরবর্তী প্রশ্ন, টাইদ কি? টাইদ হলো এক ধরনের ধর্মকর। টাইদ হলো এক ধরনের ধর্মকর। ফ্রান্সের সমাজে যাজক সম্প্রদায় প্রথম স্তরের অন্তর্ভুক্ত ছিল। ফ্রান্সের সমাজে যাজক সম্প্রদায় কোন স্তরের অন্তর্ভুক্ত? প্রথম স্তরের অন্তর্ভুক্ত। ফ্রান্সের অভিজাত সম্প্রদায়ের কোন স্তরের অন্তর্ভুক্ত? দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত। আর তৃতীয় সম্প্রদায় ছিল কারা? তৃতীয় সম্প্রদায় ছিল যাজক ও অভিজাত সম্প্রদায় বাদে যারা আছে, অর্থাৎ অন্য সকল মানুষ নিয়ে ফ্রান্সের সমাজে তৃতীয় সম্প্রদায় গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বুর্জোয়া কি? বুর্জোয়া বলতে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক শ্রেণীকে বোঝায়। ফরাসি সমাজে কোন ধরনের মানুষকে বুর্জোয়া বলা হতো? ফরাসি সমাজে শহরবাসী, সাধারণ দোকানদার, কারিগর, বুদ্ধিজীবী, চাকুরে ও ধনী বণিকদের বুর্জোয়া বলা হতো। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সের বুর্জোয়ারা কয় শ্রেণীতে বিভক্ত ছিল? 3 শ্রেণীতে বিভক্ত ছিল। বুদ্ধিজীবী বুর্জোয়া কারা? বুদ্ধিজীবী বুর্জোয়া হলো সমাজের চিকিৎসক, চাকুরে, আইনজীবী ও শিক্ষক বুদ্ধিজীবী বুর্জোয়া বলে পরিচিত। মূলধনী বুর্জোয়া কাদেরকে বলা হতো? সমাজের বড় বড় শিল্প কলকারখানার মালিক ও ব্যাংকের মালিকদের মূলধনী বুর্জোয়া বলা হতো। পরবর্তী প্রশ্ন, মূলধনী বুর্জোয়ারা কি নামে অভিহিত হতো? হুটে বুর্জোয়া নামে অভিহিত হতো। হুটে বুর্জোয়া। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের বুর্জোয়ারা সম্পদশালী হলেও সমাজের সম্মান পেত না? ধনী বুর্জোয়ারা। ধনী বুর্জোয়ারা। ফ্রান্সে কৃষক সম্প্রদায় কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? কৃষক সম্প্রদায় 3য় শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ 3 নাম্বার শ্রেণীর অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সে কয় ধরনের কৃষক ছিল? 6 ধরনের কৃষক ছিল। ফরাসি বিপ্লবের প্রাক্কালে কতজন চাষির মধ্যে একজন নিজের জমির মালিক ছিল? 4 জন চাষির মধ্যে একজন নিজের জমির মালিক ছিল। বর্গা চাষী কি? প্রশ্ন, বর্গা চাষী কি? উত্তর, যেসব চাষিরা জমিদারদের জমি ভাগে চাষ করে তারাই বর্গা চাষী নামে পরিচিত। উত্তর, যেসব চাষিরা জমিদারদের জমি ভাগে চাষ করে তারাই বর্গা চাষী নামে পরিচিত। খাজনা চাষী কাকে বলে? প্রশ্ন, খাজনা চাষী কাকে বলে? উত্তর, যেসব কৃষকরা জমিদারদের নিকট থেকে এবং সামন্ত প্রভুদের কাছ থেকে খাজনা নিয়ে জমি নিত এবং জমি চাষ করত তারা খাজনা চাষী নামে পরিচিত। প্রান্তিক চাষী কাকে বলে? সঠিক উত্তর, প্রান্তিক চাষী কাকে বলে? উত্তর, যেসব চাষিরা নিজেদের সামান্য জমিতে নিজেরাই বলদ ও লাঙ্গল দিয়ে জমি চাষাবাদ করত তারাই প্রান্তিক চাষী। আর খাজনা চাষী হচ্ছে জমিদারদের নিকট থেকে এবং সামন্ত প্রভুদের কাছ থেকে খাজনা দিয়ে জমি নিত এবং জমি চাষ করত তারা খাজনা চাষী হিসেবে পরিচিত। অর্থাৎ খাজনা যারা দিত এবং খাজনা দেওয়ার পর জমিটা নিত এবং সেই জমিতে চাষ করতো তারা খাজনা চাষী। আর প্রান্তিক চাষী হচ্ছে নিজেদের জমিতে সামান্য জমি এবং নিজেরাই বলদ ও নিজেরাই চাষাবাদ করে তারাই প্রান্তিক চাষী। আর শুরুতে পড়েছিলাম বর্গা চাষী। বর্গা চাষী হচ্ছে যেসব চাষিরা জমিদারদের জমি ভাগে চাষ করে, অর্থাৎ তারা ভাগ নিয়ে জমিদারদের যে ইয়াটা থাকে জমি সেটা তারা ভাগ করে, অনেকে ভাগ করে তারপর তারা চাষ করে, সেটা হচ্ছে বর্গা চাষী। পরবর্তী প্রশ্ন, ভূমিহীন ক্ষেত মজুর কাকে বলে? উত্তর, যেসব মানুষের কোনো ধরনের জমি জমা নেই এবং যারা মজুরির বিনিময়ে কাজ করে তাদেরকে ভূমিহীন ক্ষেত মজুর বলে। অর্থাৎ যারা নাকি মজুরির বিনিময়ে কাজ করে তাদেরকে বলা হয় ভূমিহীন ক্ষেত মজুর। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সে কোন শ্রেণীর কৃষক সবচেয়ে বেশি অসুবিধায় ছিল? ভূমিদাস শ্রেণীর কৃষকরা সবচেয়ে বেশি অসুবিধায় ছিল। সাকুলেত কি? সাকুলেত হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান কোনো কিছুর সংস্থান যাদের নেই তারা সাকুলেত নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, তৎকালীন ফ্রান্সে কারা চালচুলোহীন ভাসমান মানুষ ছিল? তৎকালীন ফ্রান্সে সাকুলেত শ্রেণী চালচুলোহীন ভাসমান মানুষ ছিল। যাজক শ্রেণী কয় ভাগে বিভক্ত? যাজক শ্রেণী 2 ভাগে বিভক্ত। যাজক শ্রেণী 2 ভাগে বিভক্ত। এর আগে আমরা লক্ষ্য করেছিলাম বুর্জোয়া শ্রেণী তারা 3 ভাগে বিভক্ত। বুর্জোয়া শ্রেণী 3 ভাগে বিভক্ত আর যাজক শ্রেণী হচ্ছে 2 ভাগে বিভক্ত। যাজক শ্রেণী 2 ভাগে এবং বুর্জোয়া শ্রেণী 3 ভাগে।
পরবর্তী প্রশ্ন, ফ্রান্সের উচ্চ যাজকদের দলে কারা ছিল? উচ্চ যাজকদের দলে ছিল বিশপ, আর্চবিশপ, পরে এবার্ট ও কার্ডিনাল অন্তর্ভুক্ত ছিল। ফ্রান্সে নিম্ন যাজকদের মধ্যে কারা অন্তর্ভুক্ত ছিল? এর মধ্যে ছিল পাদ্রীরা, গ্রামের পাদ্রীরা ছিল নিম্নভুক্ত যাজক। কোন সম্প্রদায়ে ফ্রান্সে অনেক সুযোগ সুবিধা ভোগ করত? এটা হবে যাজক সম্প্রদায় ফ্রান্সে অনেক সুযোগ সুবিধা ভোগ করত। ফ্রান্সের মোট জমির 20 ভাগ কাদের মালিকানায় ছিল? এটা হবে যাজক সম্প্রদায়ের মালিকানায় ছিল। ফ্রান্সের সমাজে সবচেয়ে প্রভাবশালী ছিল কোন শ্রেণী? অভিজাত শ্রেণী। সবচেয়ে প্রভাবশালী শ্রেণী ছিল অভিজাত শ্রেণী। কাদেরকে প্রাচীন বনেদি ঘরের অভিজাত বলা হতো? উচ্চতর অভিজাতদেরকে প্রাচীন বনেদি ঘরের অভিজাত বলা হতো। উচ্চতর অভিজাতদেরকে। পরবর্তী প্রশ্ন, পোশাকি অভিজাত কাদেরকে বলা হয়? এটা হবে চাকুরিজীবী অভিজাতদেরকে। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সের অভিজাত শ্রেণী কি নামের কর দিত না? তারা টাইল নামক কর দিত না। ফ্রান্সের অভিজাত শ্রেণী কোন কর দিতে বাধ্য ছিল না? ফ্রান্সের অভিজাত শ্রেণী ভিটিংএমে ও ক্যাপিটেনশন কর দিতে বাধ্য ছিল না। ভিটিংএমে এবং ক্যাপিটেনশন। পরবর্তী প্রশ্ন, প্রাক বিপ্লব ফ্রান্সে কয় ধরনের প্রত্যক্ষ কর আদায় করা হতো? 3 ধরনের প্রত্যক্ষ কর আদায় করা হতো। ফ্রান্সের সম্পত্তির উপর ধার্যকৃত করের নাম কি? টেইলি। ফ্রান্সে শুধুমাত্র কোন সম্প্রদায় টেইলি কর দিত? তৃতীয় সম্প্রদায় টেইলি কর দিত। ক্যাপিটেশন কি? ক্যাপিটেশন হচ্ছে ফ্রান্সে আয়ের উপর যে কর ধার্য ছিল তাই ক্যাপিটেশন কর নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভিংটিএমে কর কি? ফ্রান্সে আয়করের মতো আরও একটি কর যা ব্যবসা বাণিজ্যের উপর ধার্য ছিল, এই করকে ভিংটিএমে কর বলে। পরবর্তী প্রশ্ন, প্রাক বিপ্লব ফ্রান্সে মাদকদ্রব্যের উপর ধার্যকৃত করের নাম কি? সঠিক উত্তর, প্রাক বিপ্লব ফ্রান্সে মাদকদ্রব্যের উপর ধারকৃত করের নাম এইডস কর। ফ্রান্সে ফরাসি বিপ্লবের প্রাক্কালে দ্রব্যমূল্য কেমন ছিল? অনেক ফরাসি বিপ্লবের প্রাক্কালে দ্রব্যমূল্য অনেক বেড়ে যায়। কত সালে ইংল্যান্ডে স্বৈরতন্ত্র ধ্বংস হয়? 1688 সালে ইংল্যান্ডে স্বৈরতন্ত্র ধ্বংস হয়। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। দ্য স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতা কে? চার্লস মন্টেস্কু। দ্য স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতা কে? চার্লস মন্টেস্কু। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা? সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি জ্যাক রুসোর লেখা। সোশ্যাল কন্ট্রাক্ট জ্যাক রুসো। পরবর্তী প্রশ্ন, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি কার লেখা? মন্টেস্কুর লেখা। অর্থাৎ মন্টেস্কু দুটি বই লিখেছে এক্ষেত্রে, দ্য স্পিরিট অফ ল এবং দ্য পার্সিয়ান লেটার্স এবং দ্য স্পিরিট অফ লস। এটা কে লিখেছে? এই দুইটা মন্টেস্কু লিখেছে। পরবর্তী প্রশ্ন, দার্শনিক মন্টেস্কু রচিত দুটি গ্রন্থের নাম লেখো। এই যে এখানে আসছে, দ্য পার্সিয়ান লেটার্স এবং দ্য স্পিরিট অফ ল। পরবর্তী প্রশ্ন, ইউরোপের জ্ঞান দীপ্ত বা যুক্তি যুগের শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন কে? ইউরোপের জ্ঞানদীপ্ত বা যুক্তি যুগের শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন মহামতি ভলতেয়ার। পরবর্তী প্রশ্ন, মহামতি ভলতেয়ার কত সালে জন্মগ্রহণ করেন? 1694 সালে। দার্শনিক ভলতেয়ার মারা যান কবে? 1778 সালে। পরবর্তী প্রশ্ন, দার্শনিক মহামতি ভলতেয়ারের প্রকৃত নাম কি? প্রকৃত নাম ফ্রাঁসোয়া মেরি আরাউয়ে। ওডিপ কোন দার্শনিকের বিখ্যাত গ্রন্থ? ভলতেয়ারের বিখ্যাত গ্রন্থ। লেটার্স, ফিলোসফিক্স, এলিমেন্টস অফ ইজেস, ইউনিভার্সাল হিস্টোরি ও জডিক কোন বিখ্যাত দার্শনিকের বিখ্যাত গ্রন্থ? এগুলো হচ্ছে ভলতেয়ারের বিখ্যাত গ্রন্থ। কোন দার্শনিকের মতে ফ্রান্সে বিপ্লবের প্রয়োজন নেই? সঠিক উত্তর, ভলতেয়ারের মতে। দার্শনিক ভলতেয়ার ফ্রান্সের কোন শ্রেণীর দুর্নীতির কথা প্রকাশ করেন? সঠিক উত্তরটি হবে যাজকদের দুর্নীতির কথা উল্লেখ করেন। কোন দার্শনিক বিপ্লবী না হয়েও বিপ্লবীদের সাহায্য করেছিলেন? ভলতেয়ার। মন্টেস্কু কত সালে জন্মগ্রহণ করেন? 1689 সালে। মারা যান কবে? 1755 সালে মারা যান। পরবর্তী প্রশ্ন, কত সালে বাস্তিল দুর্গ পতন হয়? 1789 সালের 14 জুলাই বাস্তিল দুর্গের পতন হয়। 1789 সালের 14 জুলাই বাস্তিল দুর্গের পতন হয়। রাজাই হলো রাষ্ট্র, এটা কার উক্তি? এটা চতুর্দশ লুইয়ের উক্তি। রাজাই হলো রাষ্ট্র, এটা হচ্ছে চতুর্দশ লুইয়ের উক্তি। কোন শাসকের সময় ফরাসি বিপ্লব সংঘটিত হয়? 16 লুইয়ের সময়। কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? 1789 সালে। ইয়াং ইতালি কে প্রতিষ্ঠা করেন? জোসেফ মাৎসিনি। ইয়াং ইতালি কে প্রতিষ্ঠা করেছিলেন? জোসেফ ম্যাৎসিনি। বাস্তিল দুর্গ কি? বাস্তিল দুর্গ হলো
ফরাসি রাজতন্ত্রের দুর্গ। বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের দুর্গ। বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের দুর্গ। আমি রাষ্ট্র উক্তিটি কার? চতুর্দশ লুইয়ের। চতুর্দশ লুই কে ছিলেন? চতুর্দশ লুই ছিলেন ফ্রান্সের স্বৈরাচারী রাজা। ফ্রান্সের স্বৈরাচারী রাজা। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবের ফলে কোন দুর্গের পতন ঘটে? বাস্তিল দুর্গের পতন ঘটে। পরবর্তী প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা কে প্রবর্তন করেন? নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন। নেপোলিয়ন বোনাপার্ট। কোন রাজা নিজেকে বিপ্লবের সন্তান বলে দাবি করতেন? নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন করা হয়? সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? কর্সিকা দ্বীপে। কর্সিকা দ্বীপে তিনি জন্মগ্রহণ করেন। নেপোলিয়ন কে ছিলেন? তিনি ছিলেন ফ্রান্স রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন ফ্রান্স রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। নেপোলিয়ন ছিলেন আধুনিক ফ্রান্স রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। নেপোলিয়ন ছিলেন আধুনিক ফ্রান্স রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। পরবর্তীতে আমরা লক্ষ্য করব অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, বুর্জোয়া কারা? সংক্ষেপে ব্যাখ্যা করো। মূলত বুর্জোয়া বলতে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক শ্রেণী বোঝায়। ফরাসি সমাজে বুর্জোয়াদের সকলেই পুঁজিবাদী ছিল না। শহরবাসী, সাধারণ দোকানদার, কারিগর, বুদ্ধিজীবী, চাকুরে ও ধনী বণিকদের বুর্জোয়া বলা হতো। তাদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বিরাজিত ছিল। আর্থিক সচ্ছলতা থাকলেও কোনো বংশ কৈলিন্য ছিল না। বুর্জোয়ারা তিন শ্রেণীতে বিভক্ত ছিল: পাতি বুর্জোয়া, ধনী বুর্জোয়া ও মূলধনী বুর্জোয়া। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবে তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও। উত্তর, ফরাসি বিপ্লবের নেতৃত্বের ভূমিকায় ছিল তৃতীয় সম্প্রদায়। যাজক ও অভিজাত ছাড়া আর সবাই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। ফ্রান্সের ধনী বুর্জোয়া থেকে চালচুলোহীন ভবঘুরে সবাই ছিল এ শ্রেণীর অন্তর্ভুক্ত। শতকরা হিসেবে ফ্রান্সের মোট জনসংখ্যার 96% ছিল এ তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 96% ছিল এ তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। ফ্রান্সের তৃতীয় শ্রেণীর উপর অত্যাধিক করের বোঝা চাপানো হয়। তাছাড়া তাদের সামাজিক মর্যাদাও তেমন ছিল না, যার ফলে অভিজাত ও যাজক শ্রেণীর বিরুদ্ধে 1789 সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। পরবর্তী প্রশ্ন, সাকুলেত শ্রেণী বলতে কি বোঝায়? সাকুলেত শ্রেণী বলতে কি বোঝায়? সাকুলেত শ্রেণী বলতে কি বোঝায়? উত্তর, খাদ্য, বস্ত্র, বাসস্থান কোনো কিছুর সংস্থান যাদের নেই তারা সাকুলেত নামে পরিচিত। যেসব মানুষ ছিন্নমূল, যাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি কোনো কিছুর ব্যবস্থা ছিল না, তারাই সাকুলেত নামে অভিহিত। এসব মানুষ চাল চুলোহীন ভাসমান। শহরের বস্তিতে বস্তিতে এদের বসবাসের স্থান। এদের সন্তান সন্ততিরা ভাসমান লোকের সংখ্যা আরো বৃদ্ধি করে দেয়। ফলে এরা কায়িক পরিশ্রম করত, এরা মুটের কাজ করত এবং এদের অনেকেই ছিল ভবঘুরে। ফ্রান্সের সমাজে সামন্ত প্রভুদের নিকট সাকুলেতরা খুবই ঘৃণিত ছিল, কারণ তারা কায়িক পরিশ্রম করত। সাকুলেতদের মধ্যে অনেকেই ছিল ছোট দোকানদার ও কারিগর শ্রেণী। সাকুলেতদের মধ্যে কিছু বিভাজন ছিল। পরবর্তী প্রশ্ন, থার্ড স্টেট কারা? থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় হলো ফ্রান্সের অধিকারহীন শ্রেণীর মানুষ, অর্থাৎ যাজক ও অভিজাত শ্রেণী ছাড়া ফ্রান্সের অন্যান্য সাধারণ জনগোষ্ঠী, অর্থাৎ থার্ড স্টেট তথা তৃতীয় সম্প্রদায়ের এর অন্তর্ভুক্ত। এদের মধ্যে কৃষক ও শহরের শ্রমিকের সংখ্যা বেশি। এছাড়া মধ্যবিত্ত শ্রেণী, বুর্জোয়াদের মধ্যে দালাল, বণিক, শিক্ষক, চিকিৎসক, শিল্পী, গ্রন্থাগার, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবী শ্রেণী ছিল, যাদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা মোটেও ভালো ছিল না। পরবর্তী প্রশ্ন, টাইথে বা টিথ এটা কি ধরনের কর? এটা হচ্ছে ধর্মকর। ফ্রান্সের গির্জাকে লোকের দিতে হতো ধর্মকর। ফ্রান্সের জনসংখ্যার 10 ভাগের 1 ভাগ ছিল যাজক এবং 5 ভাগের 1 ভাগ ছিল অভিজাত সম্প্রদায়। 10 ভাগের 1 ভাগ ছিল যাজক এবং 5 ভাগের 1 ভাগ ছিল অভিজাত সম্প্রদায়। এরা দেশের জাতীয় সম্পদের শতকরা 40 ভাগের মালিক ছিল। কিন্তু যাজক ও অভিজাতরা কোনো টিথ দিতেন না, অর্থাৎ কোনো ধর্মকর দিতেন না। পৈসি চুক্তির ফলে রাজা যাজকদের উপর সরাসরি কোনো কর বসাতে পারতেন না। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরো। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থার চিত্র ছিল শোচনীয় ও সরকারের ঋণভারে জর্জরিত। অসম কর ব্যবস্থা, সরকারের অমিত ব্যয়িতা, শস্যহানি, মুদ্রাস্ফীতি প্রভৃতি কারণে ফ্রান্সের অর্থনৈতিক মেরুদণ্ড একেবারে ভেঙে পড়ে। ফ্রান্সের সব ধরনের কর জবরদস্তিমূলকভাবে দরিদ্র শ্রেণীর জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়। তৃতীয় শ্রেণীর করের টাকায় অভিজাত ও যাজকরা ভোগবিলাসে মত্ত ছিল। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভোগবিলাসে নিমজ্জিত ছিল।
অসাম্যের বিরুদ্ধে ফ্রান্সের জনগণ 1789 সালে ফরাসি বিপ্লবে সামিল হয়?